হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি শ্রেয়া চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আস্তে আস্তে টুকটুক করে চলে গেছিলাম, তারপর বাসে উঠলাম। তো আর অ্যাকচুয়ালি না, ওই দিনে প্রচণ্ড গরম ছিল, তাই আর ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি, অল্প অল্প ক্লিপ নিয়েছিলাম। এতটাই গরম ছিল, মানে ভাবার বাইরে। তারপর আমরা আস্তে আস্তে বাস থেকে নেমে অটোতে করে আবার যাই, কারণ ওই দিকটাতে বাস যায় না। তো এটা অ্যাকচুয়ালি আমার একটা ড্রিম ছিল, অনেক দিন থেকে ইচ্ছা ছিল যাওয়ার, তো কখনো যাওয়া হয়নি। অনেকবারই আগরতলা গিয়েছি, বাট টাইমে হয়নি যে ওইখানে যাব। তো আজকে ভাবলাম যে না, আর পিছু হাঁটবো না, এবার চলেই যাব। তারপর আস্তে আস্তে মাকে বললাম, মাও রাজি হয়ে গেল, বল চল। তো সকালবেলা আমরা দুজন আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এদিকে দেখো, বলতে বলতে চলে আসলাম একদম মন্দিরের কাছাকাছি। আগরতলা থেকে বেশি দূরে না, তাও যাওয়া হয় না আর কি। তো মন্দিরে ঢুকতেই প্রথমে দেখো এখানে অনেক দোকান আছে, আর আমাদেরকে বলছে এদিকে আসো এদিকে আসো। তো আমরা মানে যেই দোকানটা ভালো লেগেছে সেখানেই চলে গেলাম। তো আস্তে আস্তে এখানে আমি বুক নিয়ে নিচ্ছি মায়ের জন্য। তো তোমাদেরকে বলাই হয়নি আমি কোথায় এসেছি। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম কসবা কালীবাড়িতে কালী মায়ের পুজো দিতে। তো এই দেখো এখানে আমি ভোগ নিয়ে নিচ্ছি। আর একটা কথা, আমার না অনেক দিনের ইচ্ছে ছিল এই মন্দিরে যাওয়ার, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠে না। মানে অনেকবার প্ল্যান করেছিলাম, কিন্তু যেতে পারিনি, হয়তো ভাগ্যেই ছিল না। একটা কথা আছে না, যে মন যতই চাক না কেন, মায়ের যদি ইচ্ছা হয় তাহলেই তুমি যেতে পারবে। তো হঠাৎ করে কোনো প্ল্যান নেই, কিছু নেই, হঠাৎ করে মাকে বলছি যে যাবে নাকি, চলো কালকে। তো মা বলল যে চল, যেহেতু আছে এখানে মায়ের দর্শনটা করে আসি। তো আমিও খুশি হয়ে আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আরেকটা ঘটনা কি জানো, আমার সাথে না সবসময় এরকম হয়। ত্রিপুরাতে আরেকটা মন্দির আছে, যে ত্রিপুরেশ্বরী মন্দির, যেখানে সতীর ডান পায়ের একটা আঙ্গুল নাকি, কনিষ্ঠ আঙ্গুল নাকি পড়েছিল। তো এখানেও অনেক দিন আমি প্ল্যান করে, মানে আগের দিন রাত্রে প্ল্যান করে থাকি যে পরের দিন সকালে যাব, কিন্তু হয় না। বা কিছুদিন আগে থেকে প্ল্যান করে থাকি যে মাতাবাড়িতে যাব, পুজো দেব, কিন্তু হয় না কখনো এরকম। হঠাৎ করে সকালবেলা প্ল্যান করে বিকেলে চলে যাই। মানে মায়ের মন্দিরে যেতে হলে কখনো প্ল্যান করে যাওয়া হয় না, তাই হঠাৎ প্ল্যান করেই যেতে হয়। আর এদিকটাতে দেখো এখানে খুব সুন্দর করে আঁকা আছে, যেটা আমাদের ঊনকোটিতে পাথরের গায়ে আঁকা আছে। এখানে গিয়েও সেম জিনিস দেখতে পেলাম। আর আস্তে আস্তে বলতে বলতে আমি চলে এসেছি মায়ের মন্দিরে। একদম যেতে যেতে হঠাৎ করে মনে পড়লো যে এই গাছের মধ্যে যে সুতোটা বাঁধে না, ওইটাকে কি বলে, মাতাশ্রী নাকি কি বলে, তো ওইটা আনা হয়নি। তো আমি মাকে বলছিলাম, একটা কাজ করো, তুমি পুজোটা দিয়ে দাও আর আমি মাতাশ্রীটা নিয়ে আসি। তো এদিকে দেখো মা লাইনে দাঁড়িয়ে পড়েছে পুজো দেওয়ার জন্য, প্রচণ্ড ভিড় ছিল। তারপর আমি চলে গেছি এদিকে মাতাশ্রীটা আনতে, তারপর মাতাশ্রী এনে গাছের মধ্যে বাঁধবো। তো এখানে আমি চলে গেলাম মাকে দর্শন করার জন্য। এদিকে দেখো মাকে দর্শন করছি, আর এত ভালো লাগছিল কি বলবো, মানে অনেক দিনের স্বপ্ন একটা পূরণ হলো। অনেক দিন থেকে ভাবছিলাম যাব যাব, আগরতলা থেকে একদম কাছে, তারপরও কখনো যাওয়া হয়ে ওঠেনি। যে বলে না ভাগ্য, মানে আমি বিশ্বাস করি যে ভাগ্যে থাকলে সব হয়। আর আমি এদিকে আস্তে আস্তে মায়ের দর্শন করে নিলাম। দেখো মাকে কি সুন্দর করে সাজিয়েছে, মানে দেখে মনটা জুড়িয়ে যায়। মানে ওইখানে যাওয়ার পর না মনের মধ্যে একটা কেমন যেন একটা শান্তি চলে আসলো, মানে বলে বোঝাতে পারবো না। মাকে দেখে এত ভালো লাগছিল, আর কত দর্শনার্থী মাকে দেখার জন্য বসে আছে। একটাই দুঃখের বিষয়, মানে আমি এখানে পুজো দিয়েছি ঠিকই, বাট তেমন কোনো আয়োজন করিনি। আগে থেকে যদি প্ল্যান থাকতো অনেক কিছুই করতে পারতাম। জাস্ট গিয়েছি আর মাকে একটা ভোগ দিলাম। তারপর আমি মাকে বলছিলাম যে মাকে একটু জুম করে দেখাও,
অ্যাকচুয়ালি ভালোভাবে ভিডিও করা যায় না, কারণ ঠাকুরমশাই তো বারবার যাচ্ছে আসছে এদিকে, মানে অন্যরা পূজা দিচ্ছে, ওদের বুক নিয়ে যাচ্ছে আবার বের হচ্ছে, তার জন্য আর ক্যামেরাটা ভালো করে মানে ফোকাস করা যায় না। তারপর আস্তে আস্তে আমি চলে যাই ঠাকুরমশাইয়ের কাছে, ঠাকুরমশাইকে প্রণাম করে এখান থেকে একটু কি বলে এটাকে চরণামৃত না কি বলে, চরণামৃত নিয়ে নিলাম, কারণ সারাদিন থেকে তো উপোস ছিলাম, তো প্রায় পুজো দিতে দিতে আমাদের 11:30 বেজে গেছে। তো এদিকে দেখো আমি আস্তে আস্তে বসে পড়লাম, ঠাকুরমশাইকে নমস্কার করছি। আমার ইচ্ছা করছিল অনেকক্ষণ বসি এখানে, কিন্তু মায়ের শরীরটাও বেশি ভালো নেই, কারণ সারাদিন থেকে উপোস ছিল, আর আমারও বেশি ভালো লাগছিল না, তো আস্তে আস্তে চলে এলাম। আর এদিকে এসে আগে এই দোকানে টাকা দিয়েছিলাম, তো আমি যাওয়ার সময় টাকাটা দেওয়া হয়নি, বুকটা নিয়ে চলে গেছি। তো এখানে এসে আগে ওর টাকাটা দিয়ে তারপর মাকে বলছিলাম যে চলো দিঘিটা ঘুরে আসি। ওইখানে একটা দিঘি আছে যাকে নাকি কমলা সাগর বলে, অ্যাকচুয়ালি জায়গাটার নামও কমলা সাগরই। তো মাকে বললাম চলো দেখে আসি। তো আস্তে আস্তে এদিকে চলে গেছে, প্রচণ্ড গরম ছিল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো সবাই জানো, যারা ত্রিপুরাতে আছো আশা করি সবাই জানবে। আমি এইটা শুনেছি বা ফেসবুকে অনেকবার আমি দেখেছিলাম, কসবা কালীবাড়ি নাকি, মানে আমাদের হঠাৎ করে যখন প্রচণ্ড গরম পড়ে না, বৃষ্টি হয় না, যখন সহ্যের বাইরে, তখন এখানকার যে আশেপাশে লোকজন আছে ওনারা নাকি এই দিঘি থেকে কলস দিয়ে জল নিয়ে মায়ের মন্দিরটা ধুয়ে দেয়, মানে পুরোটা মায়ের মন্দির শুধু দিঘির জল দিয়ে ধুয়ে দেয়, তারপর নাকি বৃষ্টি চলে আসে। এটা আমি অনেকবারই দেখেছি, ছোটো থেকে মানে গল্পও শুনেছি অনেকবার, যে ওই মন্দিরটা নাকি এতটাই জাগ্রত। সবাই দিঘি থেকে জল নিয়ে মন্দিরটা ধোয়ার পরে বৃষ্টি আসে। তো জানি না প্রকৃতির কি নিয়ম বা কি জানি না, যতটুকু শোনা কথা বললাম। অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা তো আর এইসব বিশ্বাস করে না, মানে এক্ষণের দিনে অন্ততপক্ষে এইসব বিশ্বাস করে না কেউ, তারপরও জানি না ওইখানকার লোকরা এরকমটাই করে। তো আস্তে আস্তে আমি চলে গেছি দিঘির মধ্যে, বলছি যে প্রচণ্ড গরম লাগছে, হাত পা ধুয়ে আসি। তো এখানে গেলাম, দেখো কি সুন্দর লাগছিল, চতুর্দিকে গাছ, মানে খুব ভালো লাগছিল, ইচ্ছা করছিল যে নেমে পড়ি জলের মধ্যে। আরেকটা জিনিস ভালো লাগছে, ওই দিঘির ওই পাড়টাতে নাকি বাংলাদেশ, আগে এখানে বাজার বসতো, একটা বাজার নাকি বলা হয়, বাংলাদেশে একটা বাজার বসতো এখানে, তো এখন আর এটা নেই, করোনার পর থেকে ওইটা উঠে গেছে। তো এদিকে আমি দিঘিতে নামার পর দেখো এখানে ছোট ছোট মাছের বাচ্চা আমার পায়ের মধ্যে এসে মানে কামড় দিচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানে আসছে না একদম ক্যামেরাতে, একদম ছোট্ট বাচ্চা, তো খুব ভালো লাগছিল। তারপর আমি এখানে আস্তে আস্তে একটু জল নিয়ে খেলা করলাম। আর এদিকে মা আমাকে বারবার বলছে তাড়াতাড়ি কর, লেট হয়ে যাচ্ছে, অলরেডি 12:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে, আমার ইচ্ছে ছিল আরও অনেকক্ষণ থাকার, কিন্তু থাকতে পারিনি, মানে জলের মধ্যে গিয়ে খুব ভালো লাগছিল। তো এদিকে আমাদের গাড়িরও টাইম হয়ে যাচ্ছে, মা আমাকে বলছে তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে। করবো, কিছু করার নেই। তো আমি আর এখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর ফটো টোটো উঠে আস্তে আস্তে আমি আবার মায়ের মন্দিরে চলে গেলাম। তো এখানে দেখো আমি এই মাকে পুজো দিয়ে, এটাকে কি বলে আমি জানি না, আমি সত্যই বলছি, ওইটা আমি গাছের মধ্যে বাঁধছি। তো এখানে নাকি যে কোনো একটা উইশ করে গাছে বাঁধলে নাকি সেটা সাকসেস হয়। তো আমিও করলাম, জানি না কি হবে, দেখলাম ফার্স্ট টাইম। ত্রিপুরেশ্বরী মন্দিরেও সেম মায়ের এখানে পুজো দিয়ে নাকি সুতো বাঁধলে সাকসেস হয়। তো অনেকবার পুজো দিয়েছিলাম, কিন্তু এই কাজটা করিনি কখনো, তো ফার্স্ট টাইম করলাম, জানি না কি হবে, দেখি। অনেক জাগ্রত নাকি, আমি এরকম গল্প শুনেছি বা ফেসবুকের মধ্যে অনেক দেখেছিলাম যে যখন প্রচণ্ড রৌদ্র থাকে, তখন নাকি এই মায়ের মন্দিরটাকে সবাই কলস দিয়ে জল নিয়ে মায়ের মন্দিরটাকে ধুয়ে দেয়, তারপর নাকি বৃষ্টি চলে আসে। মানে যখন গরমটা প্রচণ্ড থাকে, যে সহ্য করা যাচ্ছে না, তখন এই কাজটা ওইখানের
মানে লোকরা এই কাজটা করে। এটা আমি অনেকবারই দেখেছি, তো জানি না সত্যি কিনা মিথ্যা, হয়তো বা সত্যি, তাই প্রতি বছর ওনারা এরকম কাজটা করে। তারপর আস্তে আস্তে তো পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম। তো এখানে গিয়ে আমি একটা ঠাকুরের ফটো নিলাম। দেখো এখানে আমি দেখছি ঠাকুরের ফটো, যে কোন ফটোটা নেব সেটা বুঝতে পারছি না। অনেকক্ষণ আমি দেখছিলাম কোনটা নেব, তারপর আর নেওয়া হয়নি, ওইখান থেকে চলে এসেছি। মানে ভালো লাগে না এখানে ফটোগুলা, তারপর আমি এখান থেকে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে না একটা বাংলাদেশের স্টেশন আছে, তো ওইটা ক্যামেরাতে আমি আর ক্যাপচার করতে পারিনি, অনেকটা চেষ্টা করেছিলাম কিন্তু আসেনি ক্যামেরাতে। মানে খুব ভালো লাগছিলো, এখানে ওই বাংলাদেশের বর্ডার পাশেই, তো ক্যামেরাতে আর আসেনি। তারপর আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করে চলে আসি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো। টাটা।